এখানে গল্প নয়, সত্য ঘটনা শোনানো হয়। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভৌতিক ঘটনার 11 নম্বর এপিসোডে। আমি সোমনাথ আছি আপনাদের সাথে। সাউন্ডে সুমন আর গ্রাফিক্স এবং এডিটিংয়ে রয়েছেন সোম। তো আর বেশি দেরি না করে আমরা আজকের গল্প বাঁকুড়ার জঙ্গলের পিশাচ শুরু করলাম। বাঁকুড়ার জঙ্গলের মাথায় তখন রূপোর থালার মতো চাঁদ উঠেছে। যত দূর দেখা যায় এই উঁচু টিলার নিচে পৃথিবী ঝিমঝিমে অন্ধকারে ডুবে আছে। শুধু আকাশের দিকে তাকালে দেখতে পাওয়া যাচ্ছে আলোয় পুরো জঙ্গলের গাছগুলোর ওপরের দিকটা আলোকিত হয়ে আছে, কিন্তু গাছগুলোর ঘনত্বের জন্য সে আলো মাটিতে আসেনি। আমাদের রিসোর্টটার সামনে দিয়ে খানিকটা হেঁটে গেলে খাড়া খাদ নেমে গেছে। যদিও পাহাড়ের মতো নয়, তবু উচ্চতা খুব কমও নয়। আজ সকালে আমরা দুই বন্ধুতে এসে পৌঁছেছি। এরকম দুম করে এখানে চলে আসার কারণ আজকে রাত্রিটা উপভোগ করা। আজ ফাল্গুনী পূর্ণিমা। আজকের রাতে নাকি বাঁকুড়ার জঙ্গল সবচেয়ে মোহময় হয়ে ওঠে। সপ্তাহের মধ্যে এসে পড়া এখানে পর্যটকও নেই। আমাদের রিসোর্টে আমি আর আমার বন্ধু সুমিত, আর পাশের ঘরে নিতাই বাবু। এই দেশে একজন ভীতু বাঙালি দেখে আমরা বেশ অবাকই হলাম। সত্যি বলতে বাঙালিরা এখনও বাঁকুড়ার জঙ্গলের খবর জানে না। আমরা জেনেছি আমাদের অফিসের দারোয়ান রামচরণের কাছ থেকে। রামচরণ আশেপাশের কোনো এক গ্রামের বাসিন্দা। প্রায় এখানকার নানা কার্যকলাপ আমাদেরকে বলায় আমরা এখানে আসার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিলাম। নিতাইবাবু শুনলাম কলকাতার সরকারি অফিসের কিয়ারি। একা মানুষ, বিয়ে থা করেনি, প্রায় এভাবেই বেরিয়ে পড়েন একা একা। আজ দুপুরে খেতে গিয়ে ওর সাথে আলাপ। আমরা ঠিক করেছিলাম রাত্রে খাবার পরে বাঁকুড়া জঙ্গলে চারপাশটা ঘুরে দেখব। পূর্ণিমা রাতে কী অপরূপ রূপ নেবে বাঁকুড়ার জঙ্গল, এটা ভেবেই আমাদের শিহরণ জাগছে। খেতে বসে এই আলোচনা করায় যে আলাপ করলেন নিতাইবাবু। উদ্দেশ্য রাত্রের অভিযানে আমাদের সঙ্গ নেওয়া। এর আগে প্রায় 5 বার পূর্ণিমার সময় বাঁকুড়া এসেছেন নিতাইবাবু, কিন্তু একা হওয়ায় কোনোবারই সাহস করে উঠতে পারেননি জঙ্গলের ভেতরে ঢোকার। আমরা সবাই মিলে ঠিক করলাম রাত 10টা নাগাদ আমরা জঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করব। আমাদের যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ান ম্যানেজার। জঙ্গলের মাথায় সেই গোল চাঁদটা আমাদের হাতছানি ডাকতে শুরু করলো। যেইমাত্র আমরা সবাই ঘরে তালা দিয়ে যেতে শুরু করলাম বাইরে বেরোনোর গেটের দিকে। রাত 9টার মধ্যে ডিনার সেরে রেডি হয়ে গেছিলাম। তাড়াতাড়ি বেরোতে যাব, বাধা দিলেন ম্যানেজার। আরে আরে কাহা যা রে হ্যাঁ সাব? আমি একটু বিরক্ত হলেও পুরো ব্যাপারটা জানালাম। শুনে ওর মুখে যে বিস্ময় মেশানো ভয় ফুটে উঠল, সেটা আমাদের বেশ অবাক করল। এবার ওর কোথা থেকে যা আবিষ্কার করলাম সেটা অনেকবার শুনেছি রামচরণের মুখে। বাঁকুড়ার জঙ্গল একসময় বেশ ভয়ের কারণ ছিল স্থানীয় মানুষের কাছে। এই জঙ্গলে বাস ছিল এক কুখ্যাত ডাকাতের, শিবা ডাকাত। সে তার দলবল নিয়ে ওত পেতে থাকত। জঙ্গলের আশপাশ দিয়ে কাউকে যেতে দেখলে ঝাঁপিয়ে পড়তো তার উপর। শুধু লুঠি করতো না, তার মুন্ডুটাও কেটে নিয়ে যেত। শোনা যায় জঙ্গলের মধ্যে সেই ডাকাতের প্রতিষ্ঠিত একটি মন্দিরও রয়েছে। সেখানে রয়েছে বগলা মায়ের এক মূর্তি। শিবা ডাকাত নিজের হাতে তৈরি করেছিল দেবীর মূর্তি। স্থানীয় লোকে বলে শিবা ডাকাত দেবীকে মুন্ডমালা পরাতেন। মাসে 12টার মতো মানুষ খুন করত, কারণ দেবীর মুন্ডমালা তৈরি করতে 12টা মাথা লাগে। প্রতি পূর্ণিমায় সে মালা পাল্টে দিত। শোনা যায় এই দেবীর বাহন নাকি নেকড়ে।
প্রতি ফাল্গুনী পূর্ণিমায় নাকি জেগে উঠত সেই নেকড়ে। তার জন্য মানুষের টাটকা রক্ত এনে দিত শিবা। সেই রক্তে স্নান করাতো দেবীর বাহনকে। স্নান করে রক্ত পান করে আবার পাথরে পরিণত হতো সেই নেকড়ে। ফাল্গুনী পূর্ণিমার চাঁদ যখন মাঝ আকাশের দিকে যায়, তখন দেবীর মন্দিরের চূড়ায় সরাসরি সেই জ্যোৎস্না পড়ে। তখনই জেগে ওঠে সেই নেকড়ে। শিবার ভয়ে তখন মানুষ ওই পথ দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে। ফলে দেবী ও তার বাহনের সেবা শিবার কাছে চিন্তার বিষয় হয়ে উঠেছে। লোকে বলে একবার ফাল্গুনী পূর্ণিমায় মানুষ জোগাড় করতে পারেনি শিবা। নেকড়ে নাকি তাকেই হত্যা করে তার রক্ত তৃষ্ণা মিটিয়েছিল। এসব কথা যতই রোমাঞ্চক হোক, বিশ্বাসযোগ্য নয়। আমি ম্যানেজারকে বোঝানোর চেষ্টা করছি। নিতাইবাবু আমার পাশে দাঁড়ালেন। আমি বললাম, আমরা বেশি দূর যাব না, এই কাছে। এরপর ম্যানেজার আর বাধা দেওয়ার চেষ্টা করেনি। শুধু আমরা যাওয়ার আগে আমার গলায় একটা তাবিজ বেঁধে দিলেন ম্যানেজার। গল্পগুলো ভুলভাল তাতে সন্দেহ নেই, কিন্তু জঙ্গলের রাস্তায় ঢোকার মুহূর্ত পর্যন্ত আমাদের তিনজনেরই মধ্যে একটা আনন্দ খেলা করছিল। পরিবেশের অবদান নিঃসন্দেহে। গা ছমছমে নিস্তব্ধ পথ চাঁদের আলোয় বন্যায় ভেসে যাচ্ছে। কতক্ষণ হাঁটছি জানি না। এই রাস্তায় ঢোকার আগে অবধি সুমিতের হেরে গলার গান শুনছিলাম, কিন্তু মিনিট 15 হলো ওর মুখে কথাটি নেই। কোথাও কোনো শব্দ নেই। এত শুনশান নীরবতায় আমরা শহরের মানুষেরা অভ্যস্ত নই। শব্দ বলতে মাঝে মাঝে নিতাইবাবুর নাকটানার শব্দ। খানিকক্ষণ হাঁটার পর নিতাইবাবু বললেন, একটা গন্ধ পাচ্ছেন মশাই? একটা পচা গন্ধ। আমি আর সুমিত নাক টেনে গন্ধ শোকার চেষ্টা করলাম। কোথায় কি, তেমন কোনো গন্ধই পেলাম না। নিতাইবাবু এতক্ষণে বেশ কিছুটা এগিয়ে গেছে। আমি আর সুমিত যে দাঁড়িয়ে পড়েছি তাতে তার যেন কিছুই যায় আসে না। আমি সুমিতকে টানতে টানতে কিছুটা এগিয়ে এলাম। আচমকা একটা বীভৎস পচা গন্ধে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। পরিষ্কার বোঝা যাচ্ছে আশেপাশে কোথাও বড়সড় জন্তু মরে পচেছে। বড়সড় কথাটা মাথায় আসতেই কেমন গুটিয়ে গেলাম। মুহূর্তের মধ্যে মন থেকে সরে ফেললাম চিন্তাটা। নিশ্চয়ই জঙ্গলের ভিতরে কোনো গরু মোষ মরেছে। এতে আর আশ্চর্য কি? কিন্তু মিনিট 7 আগে নিতাইবাবু বলেছেন উনি নাকি গন্ধ পাচ্ছেন, অথচ তখন কোনো গন্ধই ছিল না। আমি বা সুমিত কোনো গন্ধই পাইনি। কি জানি, কোনো কোনো মানুষের ইন্দ্রিয় বেশি স্পর্শকাতর হয়। এসব ভেবে মনকে শান্ত করার চেষ্টা করছি। হঠাৎ একটা শব্দ পেয়ে তাকিয়ে দেখি সুমিত প্রচণ্ড জোরে ছুটে সামনের গাছপালাগুলো পেরে বনের দিকে ঢুকে পড়ল। আমি চিৎকার করে ডাকলাম, কিন্তু কোনো উত্তর এলো না। আমি হতবাক হয়ে সামনের দিকে চাইলাম নিতাইবাবুর খোঁজে। আরে, নিতাইবাবুই বা গেলেন কোথায়? চারিপাশে গাছপালার মধ্যে নিজেকে একা দেখে শিউরে উঠলাম। এবার মনে হচ্ছে ম্যানেজারের কথা না শুনে আসা ঠিক হয়নি। তাছাড়া নিতাইবাবুর পেছন পেছন এতটা ভিতরে ঢুকে পড়েছি যে ওকে ছাড়া আর বেরোতে পারবো কিনা বুঝতে পারছি না। নিঝুম জঙ্গলে একটা পাতা লড়ার শব্দ নেই, শুধু নিজের হৃৎপিণ্ডের যেন ধুকধুক শব্দ কানে আসছে। এভাবে আরও বেশ কিছুক্ষণ কাটল। এবারে এখান থেকে ফেরার উদ্যোগ নিতে হবে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা বেজে ঘড়ি বন্ধ হয়ে গেছে। পিছনে ঘুরে ফিরতে যাব আর তার সাথে সাথেই আটকে উঠে পিছিয়ে এলাম। কখন যেন সুমিত নিঃশব্দে আমার পেছনে এসে দাঁড়িয়েছে। জ্যোৎস্নার আলোয় ওর চোখে ঝিলিক দেওয়া কৌতুকটা চোখে পড়ছে, কিন্তু ওর চেহারার কিছু একটা পরিবর্তন হয়েছে, আর সেটা ধরেও ধরতে পারছি না। জঙ্গলের দিকে তাকিয়ে শুধু অচঞ্চল হাসছে। কেমন যেন কেঁপে উঠল ওর শরীরটা।
হঠাৎ আমার চোখে ধরা পড়ে গেল ওর পরিবর্তনটা। সুমিতের শরীরটা আর রোগা নেই, পেশিবহুল বিশাল চেহারা ওর জামা কাপড়ের মধ্যে থেকে ফুটে বেরোচ্ছে। আমার সামনে আরও কিছু পরিবর্তন হতে লাগলো ওর শরীরে। হাতের উন্মুক্ত অংশে দেখা দিল গাঢ় বাদামি নখ, মুখের হাসিটা এখন বিলুপ্ত, চোখ দুটো যেন ধকধক করে জ্বলছে। আমার চোখের সামনে ওর দেহটা বেঁকে যাচ্ছে ধনুকের মতো, মাথাটা ক্রমশ ঝুঁকে পড়ছে মাটির দিকে। আমার গায়ের রোম খাড়া হয়ে উঠল। প্রচুর বিদেশি সিনেমা দেখার ফলে সুমিতের পরিবর্তনটা চিনতে আমার দেরি হয়নি। তারপর সূচালো মুখটা উপর দিকে তুলে রূপোর থালার মতো চাঁদটাকে দেখে নিল একবার সুমিত। কিন্তু একে কি আর সুমিত বলা যায়? এখন সম্পূর্ণ পূর্ণবয়স্ক নেকড়েতে পরিণত হয়েছে সে। চাঁদটাকে দেখে এক রক্ত জল করা হুঙ্কার ছাড়ল সে। হুঙ্কারের শব্দে হঠাৎ সম্বিত ফিরে এলো আমার। পালাতে হবে, এটা মাথায় আসতে দিক বেদিক জ্ঞান শূন্যের মতো দৌড়াতে লাগলাম। ছুটতে ছুটতে কোথায় চলেছি জানি না। নেকড়ের হাতে প্রাণ খোয়ানোর কোনো ইচ্ছেই আমার নেই, তাই অন্তত রাতটুকু গা ঢাকা দিতেই হবে। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর থামলাম, আর দম নেই। আর এক পা দৌড়ালে আমার হৃৎপিণ্ড ফেটে যাবে। ধপ করে বসে পড়লাম মাটির ওপর। বহু দূর থেকে মাঝে মধ্যে ভেসে আসছে ক্ষুব্ধ নেকড়ের চিৎকার। কিছুক্ষণের মধ্যে আমার পেছন থেকে একটা চেনা শব্দ পেয়ে বুকে বল এলো, নিতাই বাবু। ওকে দেখতে পাচ্ছি না অবশ্য, কিন্তু নাক টানার শব্দ আসছে কানে। আমি দৌড়ে পিছনের দিকে গেলাম। ঝোপঝাড় পেরিয়ে যেতে দেখলাম নিতাইবাবু ঝোপের মধ্যে কী যেন খুঁজে চলেছেন। ওর পিঠের অংশটুকু শুধু উঁচু হয়ে আছে। আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর বলে উঠলাম, কী খুঁজছেন নিতাইবাবু? এখন এসবের সময় নেই। আপনি জানেন না আমরা কতখানি বিপদে পড়েছি। ঠোঁটে একটা আঙুল দিয়ে বলে উঠলেন, চুপ একদম কথা নয়। দেখছেন না মন্দিরের চূড়ায় চাঁদের আলো সরাসরি এসে পড়েছে। সময় হয়ে গেছে। এখানেই তো রেখেছিলাম সেটা। কোথায় গেল সেটা? তারা এক্ষুনি পেয়ে যাব। বলে আবার ঝোপের মধ্যে কী যেন খুঁজতে লাগলেন। আমার ডান পাশে একটি মন্দিরের ভগ্নস্তূপ, প্রায় পুরোটাই ভাঙাচূড়া, কিন্তু মন্দিরটার মাথায় একটা বিশাল ত্রিশূল উঠে গেছে আকাশের দিকে, এবং চাঁদ থেকে একটা অপার্থিব আলো নেমে এসেছে ত্রিশূলটার মাথায়। ত্রিশূলটার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিতাইবাবুর দিকে তাকাতে দেখি নিতাইবাবুর মুখ, পাঞ্জাবি, দুটো হাত এসব ধুলো মাটিতে মাখামাখি, আর তার হাতে একটা বিশাল খাঁড়া। খাঁড়াটা দেখে আমি প্রায় টলে যাচ্ছিলাম। ওই বিশাল বড় খাঁড়া উনি যে কীভাবে অনায়াসে এক হাতে মাথার ওপর তুলে দাঁড়িয়ে আছেন তা উনিই জানেন। অথচ ওকে দেখে মনেই হচ্ছে না কোনো কষ্ট হচ্ছে। হাসি মুখে এগিয়ে এলেন আমার দিকে। এই যে এটাই খুঁজছিলাম। আমি তখনও হাঁ করে দাঁড়িয়ে আছি দেখে আমাদের তাকিয়ে তিনি বললেন, কিছু বুঝতে পারছেন না তো? পাড়ার কোথাও না, হাঁটতে হাঁটতে বলি। বলে হাঁটা শুরু করে আমি কিছু উপায় না দেখে ওর পিছু নিলাম। খাঁড়াটা দেখে আমার মধ্যেও একটু আশ্বাস জেগে উঠেছে। কিছু না হোক, আক্রমণ করলে লড়তে পারবো তবু নেকড়েটার সাথে। কিন্তু খাঁড়াটা যে ওই ঝোপের মধ্যে পুঁতে রাখা ছিল সেটা নিতাইবাবু জানলেন কি করে? নিতাইবাবু খাঁড়ার ভোঁতা দিকটা কাঁধের ওপর রেখে দুলকি চালে হাঁটা শুরু করেছে। দেখে মনে হচ্ছে হাতের তালুর মতো চিনে এই জঙ্গলকে। আমি ওকে অনুসরণ করলাম। জানেন মশাই, এই আপনার বন্ধু সুমিত বাবু খুব সুবিধার নয়। এর আগেও এসেছেন এখানে। লোকটা বলে কি? সুমিত তো নিজেই রামচন্দ্রের মুখে শুনে এত উৎসাহ দেখালো এখানে আসতে। একবারও তো মনে হলো না জায়গাটা ওর চেনা। নিতাইবাবু বলে চলেছেন, শিবা ডাকাত মারা যাওয়ার পরে বকলা মায়ের মন্দিরের পুজো বন্ধ হয়ে যায়, কিন্তু মায়ের বাহনের মধ্যে যে রক্ত তৃষ্ণা সে জাগিয়ে দিয়েছিল
তার উপশম হলো না। প্রতি ফাল্গুনী পূর্ণিমায় জেগে উঠত সেই নেকড়ে। কিন্তু এই জঙ্গলে মানুষ কোথায় পাবে? বছরের পর বছর মানুষের অপেক্ষায় রইল সে। যত উপোস তত হিংস্র হয়ে উঠল মায়ের বাহন। বহুদিন গেল, আস্তে আস্তে মানুষের মধ্যেকার ভয় কমতে লাগলো। এক দুজন করে আবার যাতায়াত শুরু করলো জঙ্গল দিয়ে, কখনো কখনো না জেনেই ফাল্গুনী পূর্ণিমায়। বহুকাল পরে পেট ও মন ভরল নেকড়ের, কিন্তু 2-4 বার এরকম হতেই আবার মানুষের মধ্যে ভয় ঢুকে গেল। মুখে মুখে নানা কাহিনী প্রচলিত হলো, আবার ঢোকা বন্ধ হলো জঙ্গলে। ঠিক এই সময় যাতায়াত শুরু করলেন আপনার বন্ধু সুমিতবাবু। সব দেখে শুনে গেলেন আর এক রাতে ঢুকলেন এই জঙ্গলে। মায়ের মন্দির অপবিত্র করে প্রবেশ করলেন ভিতরে। মায়ের মূর্তি চুরির ইচ্ছে ছিল ওর, কিন্তু মূর্তির ওজন সম্পর্কে ধারণা ছিল না। ওর একার পক্ষে তুলে নিয়ে যাওয়া সম্ভব হলো না। কিছু না পেয়ে নিয়ে গেল মায়ের বাহনকে। এটা ছিল সুমিতবাবুর জীবনের সেরা ভুল। প্রতি বছর ফাল্গুনী পূর্ণিমায় ফিরে ফিরে আসতে হতো ওকে। সঙ্গে নিয়ে আসতেন কোনো না কোনো সঙ্গী। রাতের এক সময় ঘুরতে আসার নাম করে নিজের সঙ্গীকে খুন করে রক্তে স্নান করে নিজের নেশা পূরণ করত সে। গত 5 বছর ধরে এই চলছে। আজ ওর শিকার হতে চলেছেন আপনি। ম্যানেজার বাবুর দেওয়া তাবিজটার জন্য আপনাকে ও স্পর্শ করতে পারছে না। সেই জন্য একটু আগেই যখন আপনি ওকে ছুঁয়েছেন কেঁপে উঠেছিল প্রাণীটা। কিন্তু আপনি এত কিছু জানলেন কোথা থেকে? কথা শেষ হলো না, আমার দিকে ঘুরে দাঁড়ালেন নিতাই বাবু। কিন্তু একই দেখছি, আমার চোখ কি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, নাকি আমি কোনো দুঃস্বপ্ন দেখছি? কোনো এক ভোজ বাড়িতে নিতাই বাবু ক্লিন শেভ করা মুখেতে এখন এলোমেলো দাড়ি গোঁফ, ঝাঁকড়া চুল ঢেকে ফেলেছে কপাল। কপালের ওপর একটা সাদা ফেস্টি বাঁধা। চুলগুলো একটু উঁচু হওয়াতে দেখা গেল কপালের মাঝখানে একটা লাল টিকা স্পষ্ট দেখা যাচ্ছে। কোথায় ধুতি পাঞ্জাবি, কোথায় তেল চকচকে খালি গায়ে খাটো পোশাক পরনে যে আমার সামনে খাড়া হাতে দাঁড়িয়ে আছে তাকে দেখেই মনের মধ্যে একটা নাম জাগে, শিবা ডাকাত। আমার হাঁটু কাঁপতে শুরু করে। আজ এই মায়াবী রাতে আর কি কি ঘটতে চলেছে কে জানে। শিবা ডাকাত এগিয়ে এলো আমার দিকে, তারপর কমকমে বাংলায় বলে উঠল, ভাবছেন কি মশাই, শিবা ডাকাত ছিল বাংলাদেশের। জীবিকার জন্য ঘুরেছে এই রাজ্যে। যাকে এইসব ছাড়ুন, ওই অভিশপ্ত প্রাণীটাকে আজ রাতেই শেষ করতে হবে। যে তৃষ্ণা জাগিয়েছিলাম আমি, ওর মধ্যে ওই তৃষ্ণার অবসানও হবে আমার হাতে। সেদিন যদি একটু সতর্ক হতাম তাহলে নেকড়েটার সাধ্য ছিল না আমাকে খুন করে। কিন্তু মায়ের পুজো মুন্ডমালার অভাবে অসমাপ্ত থেকে যাওয়ায় মনটা খুবই খারাপ ছিল। সেই সুযোগটাই নিয়েছিল ওই নেকড়েটা। কিন্তু আর নয়, আজই ওর শেষ দিন। মা বগলা মায়ের খাড়া ছাড়া আর কিছুতেই মরবে না ও। প্রতি পূর্ণিমার মতো মায়ের খানাটা লুকিয়েছিলাম ওই ঝোপের মধ্যে মাটির তলায়। ওখানেই থাকতো ওটা বরাবর। মানুষ মারতে ওটাই ব্যবহার করতাম আমি। শুধু পূর্ণিমা পুজোর সময় মায়ের হাতে দিতাম ওটা। যাই হোক, সময় আর বেশি নেই, একটা কাজ করতে হবে। আপনার ওই মাদুলিটার ভয়েও সামনে আসতে পারছে না, ওটা খুলে ফেলতে হবে গলা থেকে। কোনো ভয় নেই, আমি আছি। বলতে বলতে এক হ্যাঁচকা টানে আমার গলায় বাঁধা তাবিজটা ছিঁড়ে দূরে ফেলে দিলেন শিবা ডাকাত। অর্থাৎ শেষ বলটুকুও নেই। কয়েক মিনিট দুজনেই স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর একটা মৃদু সরসর শব্দ কানে এলো পেছন থেকে। আমি জানি সাক্ষাৎ মৃত্যুর মতো এসে দাঁড়িয়েছে সেই নেকড়ে। সে যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে আমার গলার নলি ছিঁড়ে ফেলবে।
তারপর সেই টাটকা গরম রক্তে স্নান করে নিজের তৃষ্ণা মেটাবে। আর পথ নেই। চুপ করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম অন্তিম মুহূর্তে। আমার সামনে তখন শিবা ডাকাত উপরের দিকে নাক তুলে কি যেন শুকছে। তারপর ফিসফিস করে বলে উঠল, সময় হয়ে গেছে, নেকড়েটা আমাদের খুব কাছে, আপনি সাবধান হন। বলতে না বলতে একটা বিকট গর্জন করে আমার ঘাড়ে এসে পড়ল প্রাণীটা। মাটিতে পড়ে যেতে যেতে টের পেলাম প্রচণ্ড ভারী প্রাণীটার ধারালো নখগুলো বিঁধে যাচ্ছে আমার পিঠে। বুনো পটকা গন্ধে আমার দম বন্ধ হয়ে এলো। ভয় আর যন্ত্রণায় জ্ঞান হারালাম। চোখ বন্ধ হওয়ার ঠিক আগে দেখতে পেলাম শিবা ডাকাত তার মায়ের খাড়া দু হাতে ওপরের দিকে তুলে ছুটে আসছে আমাদের দিকে। তারপর এক ভীষণ যুদ্ধ। জ্ঞান ফেরার আশা নিয়ে জ্ঞান হারায়নি, তবুও জ্ঞান ফিরল। তখন বেলা বেড়ে চারিদিকে প্রখর রোদ। আমি শুয়ে আছি রিসোর্টের লনের বেঞ্চে। আমার চারপাশে অত্যন্ত জনাটেক লোক। একটু সুস্থ হয়ে ম্যানেজারের কাছে জানলাম সুমিতের গলা কাটা দেহ পাওয়া গেছে জঙ্গলের মধ্যে, কিন্তু মাথার কোনো সন্ধান মেলেনি। আমি মনে মনে ভাবলাম, আমি জানি কোথায় সুমিতের মাথা। বগলা মায়ের মন্দিরে ঢুকলে দেখা যাবে মায়ের গলায় মুন্ডমালা পরানো রয়েছে। কত বছর পরে মায়ের উপাসক তার স্বাদ মিটিয়ে পুজো দিয়েছে। এই সত্য বাইরের পৃথিবীর জানার কোনো দরকার নেই। আমি নিজেকে একটু সামলে নিয়ে ম্যানেজার বাবুকে তার দেওয়া তাবিজটার জন্য ধন্যবাদ দিলাম। তারপর জিজ্ঞেস করলাম, নিতাইবাবু কোথায়? ম্যানেজার কপাল কুঁচকে বললেন, নিতাইবাবু? নিতাইবাবু কোন? আমি অবাক হয়ে বললাম, আরে নিতাইবাবুকে চিনতে পারছেন না? আমাদের পাশের রুমেই তো উঠেছেন, কাল তো আমাদের সাথেই বেরোলেন। ম্যানেজার বাবু आरो अबाक हुए बोलें, पर इस नाम की कोई बुकिंग तो हमारे रिसोर्ट में नहीं है साहब, और आपके बगल में कमरा तो खाली है सर। आप और सुमित बाबू के अलावा और कोई भी नहीं है, आप चाहे तो रजिस्टर देख सकते हैं। আমার আর দেখার প্রয়োজন হলো না। একটু সুস্থ হয়ে কলকাতায় ফিরেছিলাম, আর ওখানে নয়। কি জানি এবার হয়তো প্রতি রাতেই দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মেতে উঠবে রক্তের খেলায়। কিছু রহস্য থাকাই ভালো। তো এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভৌতিক ঘটনার সমস্ত গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।